সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। প্রথমে আলোচনা করব ফুটবল নিয়ে। ভাই, আপনি তো বিকালে যখন ফুটবল দল অনুশীলন করেছিল তখন আপনি মাঠেই ছিলেন। তো সেক্ষেত্রে আজকের অনুশীলনের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং কারা কারা ইনজুরিতে আছে এবং হেব্রিয়ার কাবরেরা কাদেরকে পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনার কাছে আরো একটা কোশ্চেন থাকবে যে হামজা চৌধুরী এবং শামিদ সোম কবে ক্যাম্পে জয়েন করছে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজকে আমি ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিকেলবেলা ছিলাম যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্র্যাকটিস করতে আসে। তো সেখানে আজকে মিডিয়া সেশন হয়েছিল। সেখানে কোচ জাভিয়ার ক্যাবরেরা এবং ফরওয়ার্ড রাকিব হোসেন গণমাধ্যমের সাথে কথা বলেন। ক্যাবরেরা জানান যে তিনি দলের প্রস্তুতি নিয়ে মোটামুটি স্যাটিসফাইড। দলের যে আপাতত দুজন ইনজুরিতে অলরেডি কিন্তু 30 জনের স্কোয়াড কিন্তু কমে এখন 28 নেমে এসেছে। অলরেডি সুমন রাজ এবং মোহাম্মদ ইব্রাহিম তারা কিন্তু ক্যাম্প থেকে বিদায় নিয়েছেন। তারা কিন্তু ক্যাম্পে নেই ইনজুরির কারণে। আর হালকা চোটে আক্রান্ত আছেন আরো 3 জন। তারা একজন হচ্ছেন আলামিন, আরেকজন হচ্ছেন তপু বর্মন, আরেকজন তারিক কাজী। তবে কোচ জানিয়েছেন তাদের ইনজুরি যেহেতু হালকা চোট আছে, সেই জন্য খুব একটা ভয়ের কিছু নেই এবং কোচ তাদের 3 জনকে পেতে আশাবাদী। আর কোচ আরেকটা বিষয় বলেছেন, হামজাকে নিয়ে কথা বলেছেন। তিনি চাচ্ছেন যে হামজা চৌধুরী 6 অক্টোবর দেশে ফিরবেন আর শামিদ সোম ফিরবে ঢাকা আসবেন তারপরের দিন 7 অক্টোবর। তা হামজাকে তিনি মূলত 2 ভূমিকায় দেখতে চাচ্ছেন। হামজা তো মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার রোল প্লে করেন। তা তিনি চাচ্ছেন যে ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি হামজা যেন আরেকটু উপরে উঠে খেলেন, হ্যাঁ অনেকটা তাই। তো এটাও নিয়ে হামজার কাছ থেকে এক্সপেক্ট করছেন। আর হামজাকে সম্বোধিত আরেকটা কথা বলেছেন, হামজা যেহেতু একটু দেরি করে আসছেন ঢাকায়, সেহেতু খুব একটা বেশি অনুশীলনে তিনি সুযোগ পাচ্ছেন না। সম্ভবত 3টার মতো তিনি অনুশীলন সেশন পাবেন হামজা। তারপর কোচ আশাবাদী হামজার কাছ থেকে তিনি তার সেরাটাই তিনি পেতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে হংকং ম্যাচটা নিয়ে বাংলাদেশ তো ঘরের মাঠে আগামী 9 অক্টোবর হংকং ম্যাচটা খেলবে এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব। এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু ডু অর ডাই ম্যাচ, কারণ এই সি গ্রুপে আছে বাংলাদেশ। হংকং আর সিঙ্গাপুর 4 পয়েন্ট নিয়ে তারা উপরের দিকে আছে, আর বাংলাদেশ আর ভারত কিন্তু 1 পয়েন্ট। হ্যাঁ, তো এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে কাগজে কলমে কিন্তু আমাদের টিকে থাকার সম্ভাবনা কিন্তু কার্যত শূন্যের কোঠায় নেমে আসবে। যদিও কাগজে কলমে একটা আশা থাকবে, কিন্তু এটা অসম আশা। সেক্ষেত্রে বাংলাদেশের এই ম্যাচটি কিন্তু একটা ডু অর ডাই ম্যাচ। হ্যাঁ ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে আজকে কিন্তু গণমাধ্যমে রাকিব কথা বলেছিলেন, তো সেক্ষেত্রে উনি কি আসলে এরকম কোনো ইনফরমেশন? হ্যাঁ, ঠিক বলেছেন। ফরওয়ার্ড রাকিব হোসেন কথা বলেছেন। তিনি মূলত হামজার ফেরার অপেক্ষায় আছেন। হামজাকে তিনি চাচ্ছেন, উনি বলেছেন যে হামজা যদি ক্যাম্পে জয়েন করেন তাহলে দলের স্পিরিট, আত্মবিশ্বাস এবং একটা মনোবল চাঙ্গা হওয়ার যে একটা বিষয়, সেটা একটা বাংলাদেশ দলের জন্য সেটা কাজ করবে। হামজাকে ফোকাস করেই তিনি কথাটা বলেছেন যে হামজার অপেক্ষায় তিনি এবং তার দল আছেন। এই মেসেজটি দিন। আরো একটা প্রশ্ন করছি আপনার কাছে, সেটা হচ্ছে জায়ান আহমেদ এবং ফামিদুল ইসলামকে তো আপনি আজকে খুব কাছ থেকে দেখেছেন, তো তাদের বিষয়ে যদি দর্শকদের কিছু জানান। তাদেরকে নিয়ে তো বাংলাদেশি ফুটবল প্রেমীদের ভিতর অনেক তুমুল উন্মাদনা এবং প্রত্যাশার পারদটা দিন দিন উঁচুতে উঠছে। কারণ তারা প্র্যাকটিস সেশন যে কয়েকদিন তারা করেছেন সেখানে তাদেরকে বেশ চনমনে এবং সপ্রভিত মনে হয়েছে এবং তারা বেশ উজ্জীবিত মনে হচ্ছে। এবং টিমমেটদের সাথে তাদের যে বন্ডিংটা, যে হাসি ঠাট্টা খুনসুটি, এরকম ফ্রি ভাবে তারা মিশছেন, এটা কিন্তু একটা দলের জন্য এটা পজিটিভ একটা সাইন, যেটা খেলা মাঠেও সেটা প্রভাব পড়তে পারে। সেটা আমার কাছে মনে হলো যে তারা দলের জন্য বেশ ভালো কিছুই হয়তো তারা দেবেন বলে আমরা অপেক্ষা করছি। আচ্ছা, এখন এই মুহূর্তে তো বাংলাদেশ এবং আফগানিস্তানের টি-20 সিরিজ চলছে। আজকে তৃতীয় এবং শেষ টি-20 সিরিজ। প্রথম 2 ম্যাচে তো বাংলাদেশ 2-0 জিতে অলরেডি সিরিজ জেতা ডান হয়ে গেছে। তাই আপনি কি মনে করেন যে আজকের ম্যাচে বাংলাদেশ জিতে প্রতিপক্ষ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সক্ষম হবে? এই বিষয়ে যে কিছু বলেন। আমি যদি আজকে সিরিজ ম্যাচটা নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে 20 ওভারে 9 উইকেট হারিয়ে তারা মাত্র 143 রান সংগ্রহ করেছে। তবে বাংলাদেশের জন্য এই ম্যাচ জেতাটা খুবই সহজ,
মানে কারণ এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য আমার কাছে আছে, সেখানে বাংলাদেশ 3 ওভার 4 বল ব্যাট করে 19 রান করেছে এবং কোনো উইকেট হারায়নি। তার মানে এটা কিন্তু দাঁড়াচ্ছে যে বাংলাদেশের জিততে আর মাত্র 120 বা 25 রানের মতো লাগবে। তো বাংলাদেশ এখন যেভাবে খেলতেছে, আশা করছি আফগানিস্তানকে খুব সহজে আমরা হোয়াইট ওয়াশ করে দিতে পারবো। আফগানিস্তানকে এখানে কিন্তু তাদের দমে একটা আঘাত হানা হবে। কেন বলছি, কারণ তারা কিন্তু এশিয়ান কাপটা যখন শুরু হচ্ছিল তখন কিন্তু তারা নিজেদেরকে এশিয়ার সেরা দল বলে দাবি করেছিল। তখন বাংলাদেশ তাদেরকে হারিয়েছে, কিন্তু তারপরে কিন্তু এটা হয়তো অনেকে ধরে নিচ্ছিল যে বাংলাদেশ তাদের দিনে যে কোনো দলকে হারাতে পারে। তো টানা তাদেরকে 3টা ম্যাচ হারানো কিন্তু বাংলাদেশের জন্য বসে একটা মাইল ফলক। তারপরে আমরা যদি এই ম্যাচটা তাদেরকে হারাতে পারি, হোয়াইট ওয়াশ হলে হয়তো আফগানিস্তান মানে তাদের জায়গাটা কথা সেটা তারা বুঝতে পারবে। তবে আজকে তাদেরকে এই অবস্থায় নিয়ে আসার জন্য বোলার হিসেবে কিন্তু আমরা জানি যে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আজকে অসাধারণ বোলিং করেছেন। তিনি 3 ওভারে 15 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন এবং পাশাপাশি নাসুম, তানজিম হাসান সাকিব 2টা করে উইকেট নিয়েছেন এবং শরীফুল ও রিশাদ 1টা করে উইকেট নিয়েছেন। তবে রিশাদ আজকে হয়তো একটু ব্যয়বহুল ছিল। আপনি তো জানেন যে যারা লেগ স্পিন করে তাদের দিনটা সবসময় নাও আসতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে বাংলাদেশ আজকে যেভাবে খেলছে এটা সত্যি অসাধারণ। তবে আমিও চাইবো যাতে আফগানিস্তান মানে যারা নিজেদেরকে এশিয়ার 2য় সেরা দল দাবি করেছে, তাদের হোয়াইট ওয়াশ করার পরে তারা আসলে কি বলে। কারণ আপনি জেনে থাকবেন বিশেষ করে রাশিদ খান, ওনার যে অ্যাগ্রেসিভনেস, বাংলাদেশের প্লেয়াররা কিন্তু যখন হচ্ছে জিতে দেখা যায় যে তিনি হয়তো একদম কান্নার একটা ভাব নিয়ে বসে থাকে, কিন্তু যখন হচ্ছে 1টা বা 2টা উইকেট পায় আপনি দেখবেন তার সেলিব্রেশন হচ্ছে মানে অন্যরকম, মানে হ্যায় প্রতিপন্ন করা বা গালিগালাজ করা। তো সেক্ষেত্রে আমি এটা দেখার জন্য অতি আগ্রহে অপেক্ষা করছি যে হোয়াইট ওয়াশ পরে আসলে সেই রশিদ খান কি বলে, কারণ আপনি জানেন তিনি আফগানিস্তানের অধীনে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা সেই ক্ষণটি দেখার অপেক্ষা আছি। বাংলাদেশের কাছে যদি হোয়াইট ওয়াশ হয় আজকে আফগানিস্তান, তাহলে রশিদ খানের বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত কোন পর্যায়ে চলে যায় সেটা আসলে একটা দেখার মতো একটা দৃশ্য হবে। হ্যাঁ ভাই, শেষ করছে হ্যান্ডবলের নিউজ দিয়ে। আপনার কাছে হ্যান্ডবলার আছে, হ্যান্ডবল স্টেডিয়ামে আপনি আজকে প্রায় সারাদিনই ছিলেন বিকেলের আগ পর্যন্ত, এবং শেষে আপনি আমার সাথে বিকেল মানে বাফুফের নিউজ কভার করার পরেও গিয়েছিলেন। আসলে সর্বশেষ আপনার কাছে কি তথ্য? হ্যাঁ, স্কুল হ্যান্ডবলের কয়েকদিন আগে মানে বেশ কয়েকদিন আগে স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব শেষ হয়েছিল। প্লেট পর্ব শেষ হওয়ার পর পরবর্তী পরের ধাপের খেলা শুরু হয়েছিল, যেটা আজকে সমাপ্তি হলো, সেটা হচ্ছে স্কুল হ্যান্ডবলের কাপ পর্ব। আজকে বালক এবং বালিকা উভয় বিভাগেই সানিডেল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বিভাগে ভিকারুন নিসাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা 14-12 গোলে হারিয়ে সানিডেল কিন্তু বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হলো। ভিকারুননিসা কিন্তু গতবারের চ্যাম্পিয়ন। শুধু তাই না, 28টি আসরের মধ্যে ভিকারুননিসা কিন্তু 20 বারের চ্যাম্পিয়ন এবং তারা লাস্ট টানা 7 বার চ্যাম্পিয়ন। হ্যাঁ, টানা আবার 7 বারের চ্যাম্পিয়ন। তাদের যে একটা আধিপত্য বা একটা সাম্রাজ্য, সেই সাম্রাজ্য কিন্তু সানিডেল কিন্তু হানা দিয়েছে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছে। তাদের ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, তাদের ক্যাপ্টেন বলেছে যে আমরা পরবর্তীতে ভিকারুননিসা অতীতে যা করেছে আমরা তো সেই পর্যায়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আর বালক বিভাগে নারিন্দা স্কুলকে হারিয়ে সানিডেল ছেলেরা মোটামুটি সহজ ম্যাচই ছিল তাদের জন্য, তারা শিরোপা অর্জন করেছে। তারা গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, এবারে তারা শিরোপা অক্ষুণ্ণ রেখেছে। তারা আগামী 2026 সালে তারা শিরোপার হ্যাট্রিক করতে একটা আশাবাদ ব্যক্ত করেছে। ধন্যবাদ। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।